যে খবরে নজর রাখবো, এক দেশ এক ভোট বিল পাঠানো হলো যৌথ সংসদীয় কমিটিতে। শুক্রবার সকালে লোকসভায় সিদ্ধান্ত গৃহীত হয়। যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছে ৩৯ জন সাংসদকে নিয়ে। এই বিল খতিয়ে দেখবে যৌথ সংসদীয় কমিটি। আপনাদের জানিয়ে রাখবো, এক দেশ এক ভোট বিল ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে এবং এই বিল খতিয়ে দেখবে যৌথ সংসদীয় কমিটি। আপনাদের জানিয়ে রাখবো, এক দেশ এক বিল, এক দেশ এক ভোট যে বিল খতিয়ে দেখবে যৌথ সংসদীয় কমিটি। এক দেশ এক নির্বাচনের বিলের পক্ষে কতগুলি দল এর আগে আমরা দেখেছি। সাংসদ ৩৯ জন সাংসদকে নিয়ে বিল খতিয়ে দেখবে যৌথ সংসদীয় কমিটি। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা আশা করা গিয়েছিল তেমনই হলো। শেষ পর্যন্ত এটাকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হলো। আমাদের মনে পড়বে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে প্রধানমন্ত্রী চান এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হোক। সেই অনুযায়ী যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছে। যৌথ সংসদীয় কমিটির আকারটা বেশ বড়। ৩৯ জন সদস্য নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন হয়েছে। এর মধ্যে তৃণমূলের অন্তত দুজনের নাম এখনই আমাদের কাছে রয়েছে। একজন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন সাকেত গোখেল। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এতে থাকবেন বলে আগে এরকম জল্পনা ছিল, সেটাই সত্যি হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ছাড়াও মনীষ তিওয়ারি রয়েছেন এর মধ্যে। বিজেপির থেকে খুব ভারী নাম এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে, যেটা আমাদের কাছে খবর এসেছে, যে অনুরাগ ঠাকুর, সম্বিত পাত্র, অনিল বালুনি এই সব সাংসদরা বিজেপির থেকে থাকবেন। ৩৯ জনের মধ্যে বিজেপির ঠিক কতজন থাকবেন এবং শরিক দল, এনডিএ শরিক দল অর্থাৎ সরকারের সমর্থক শরিক দল, যেমন জনতা দল ইউনাইটেড, তেলেগু দেশম পার্টি বা লোক জনশক্তি পার্টি বা আরো ছোট ছোট যে দল বা কয়েকজন নির্দলের সমর্থন আছে, তাদের থেকে কতজন থাকবেন এবং শেষ পর্যন্ত ৩৯ জনের এই যৌথ সংসদীয় কমিটির রাজনৈতিক বিন্যাসটা কিরকম হবে, অর্থাৎ এনডিএ থেকে কতজন আর বিরোধী থেকে কতজন, সেটা আরেকটু পরে পরিষ্কার হবে। সাধারণভাবে যেটা প্রচলন সেটা হচ্ছে, যাদের মেজরিটি থাকে সংসদে তাদেরই মেজরিটি থাকে যৌথ সংসদীয় কমিটিতে। সুতরাং সেটাই আশা করা যায়। আরেকটি প্রশ্ন যেটার জবাব এখনো পাওয়া যাচ্ছে না, আর একটু পরে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে এই যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান কে হবেন। চেয়ারম্যানটা গুরুত্বপূর্ণ। আমরা এর আগে দেখেছি ওয়াক অফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল এবং সেখানে চেয়ারম্যান হয়েছিলেন বিজেপির জগদম্বিকা পাল। তার বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন বিরোধী সদস্যরা। স্বৈরতান্ত্রিক ভাবে কমিটি চালানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এমনকি একদিন প্রবল গোলমালও হয় সেই কমিটির বৈঠকে। সুতরাং চেয়ারম্যান কে হবেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনো পর্যন্ত যে ৩-৪টে নাম আমরা দেখছি, অনুরাগ ঠাকুর, সম্বিত পাত্র, অনিল বালুনি, এদের মধ্যে কেউ হতে পারেন। বিশেষ করে অনুরাগ ঠাকুর, সম্বিত পাত্র এরা যথেষ্ট পরিচিত নাম। অথবা অন্য কোনো প্রবীণ সাংসদকেও বিজেপি চেয়ারম্যান করতে পারে, সেটা আমাদের দেখে নিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এটির ৯০ দিন সাধারণভাবে সময়সীমা থাকে, যার মধ্যে তারা একটি রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্টটা তারা সংসদে পেশ করবেন, এটাই আশা করা যায়। কিন্তু এই ৯০ দিনের সময়সীমা কোনো বাধ্যতামূলক ব্যাপার নয়। স্পিকারের অনুমোদন নিয়ে এই সময়সীমা বাড়ানো যায়। কত বাড়ানো যায়, একবার, দুবার, তিনবার, পাঁচবার, এর কোনো ঊর্ধ্বসীমা নেই। সুতরাং এটা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোই যেতে পারে। আবার এমনও হতে পারে যে ৯০ দিন পরে তারা রিপোর্ট জমা দিলেন। যে রিপোর্টই জমা দিন,
যেটা আছে সংবিধান সংশোধনের প্রস্তাব, সেই প্রস্তাব সংসদে পাস করাতে গেলে 2/3 সাংসদের সমর্থন দরকার, অর্থাৎ যারা উপস্থিত থেকে ভোট দেবেন তাদের মধ্যে 2/3 সমর্থন লাগবে। সেটা এনডিএ এখন নেই। এনডিএ সেটা কিভাবে জোগাড় করতে পারে তার ম্যাথমেটিক্স যেটাকে বলা হয়, গাণিতিক নানান চর্চা চলছে। সেটা আমরা দেখব ভবিষ্যতে, কিন্তু মনে হয় না যতদিন পর্যন্ত 2/3 কোনো গ্যারান্টি বিজেপি তৈরি করতে পারছে ততদিন পর্যন্ত এই সংসদীয় কমিটির রিপোর্ট সংসদে জমা হবে এমনটা মনে করেন না অনেক বিশেষজ্ঞই। সেক্ষেত্রে ক্রমাগত এর সময়সীমা বাড়ানো হতে পারে, 1বার 2বার 3বার 4বার বাড়ানো হতে পারে। এখন দেখা যাক সংসদীয় কমিটির মধ্যে কি ধরনের চর্চা হয়। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।